অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন এবং দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, বললেন মঈন খান। হাজারীবাগের ট্যানারিতে ভয়াবহ আগুন, কয়েকজন জীবিত উদ্ধার, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, বলল ফায়ার সার্ভিস। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট, গ্রাহক ভোগান্তি চরমে, সমাধানে কাজ চলছে, বললেন তিতাস এমডি। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নানান মডেলে দুর্নীতি করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 500 কোটি টাকা মালয়েশিয়া হয়ে তার স্বজনদের কাছে পাচার করা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তার এসব কথা বলেন। মইদুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার দেশে ফেরার পর তাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে যে এই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকারে রূপান্তর করা, এই ট্রানজিশন করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব এবং এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা। কাজেই আমরা এটা চাই। সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং আমাদের যে মূল উদ্দেশ্য একটি জনগণের প্রতিনিধি হিসাবে আমরা একটি জাতীয় সংসদ গঠন করব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার আসবে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। এদিকে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু নিজে নয়, শেখ হাসিনা স্বজনদের মাধ্যমেও বিদেশে টাকা পাচার করেছে, যা ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হাসিনের গ্যালাক্সি সমান দুর্নীতি, দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলুন। রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে, তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। পাসপোর্ট বাতিল করার পরেও কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে তা নিয়েও দেশটির সরকারের কাছে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে? মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পাঠ্যপুস্তকের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর মাধ্যমে পতিত কর্তৃত্ববাদী দোসর এবং তাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচয় দিয়েছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলেও উল্লেখ করেছে টিআইবি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলে সংস্থাটি। এ বিষয়ে এনসিটিবির জবাবদিহিতা সহ প্রতিষ্ঠানটির কর্তৃত্ববাদের দোসরমুক্ত করে ঢেলে সাজানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়াও শান্তিপূর্ণ আন্দোলনরত আদিবাসীর উপর হামলারও নিন্দা জানায় টিআইবি। এসব ঘটনায় সরকারের বিবৃতি সময়োপযোগী হলেও তা যথেষ্ট নয় বলে টিআইবি বিবৃতিতে উল্লেখ করেছে। মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক দক্ষ শিক্ষক নিয়োগের কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 1,35,000 শিক্ষার্থী, আর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন 25 জন শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 25 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশের 19টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভালো ডাক্তার তৈরি করতে হলে ভালো শিক্ষকের প্রয়োজন। এ বিষয়টি মাথায় রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
এখনই মেডিকেল কলেজে আসন বৃদ্ধির পক্ষে নন তিনি। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকেরও তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরে থেকে আসবে, আমরা হয়তো জায়গা দিয়ে গুলাতে পারবো না। এদিকে এবারের MBBS ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সন্তুষ্ট ছিলেন মেডিকেল ভর্তিচ্ছুরা। নিজেদের সর্বোচ্চ চেষ্টায় ঢেলে দিয়েছেন পরীক্ষার খাতায়। যতটুকু এক্সপেকটেশন ছিল ততটুকু করতে পেরেছি, এটা আমার জন্য অনেক আর কি। কোশ্চেন প্যাটার্ন মোটামুটি ইজি ছিল, বেসিক কিছু জিনিস থেকে কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন মানে সহজই হয়েছে আগের তুলনায়। একদিনে এত সংখ্যক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় সকাল থেকেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় যানবাহনের সংকট থাকায় বিপাকে পড়েন অনেক অভিভাবক। আমরা আসছি গাজীপুর থেকে, আসার সময় তো যে পরিমাণে স্টুডেন্ট ওই পরিমাণে গাড়ি ছিল না, কষ্ট হয়েছে, আরও অনেক কষ্ট হয়েছে। আমরা তো হাঁটিও আসছি, আবার রিক্সাও আসছি, সমস্যা হচ্ছেই। যানবাহন অনেক সংকট আছে, আর প্রতিমধ্যে হলো প্রায় হাফ কিলোমিটার আগে পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে দিছে, ওখান থেকে হাইটে আসতে যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। এবছর দেশের 18টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গ। বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার সব রিপোর্ট আজকে পাবার কথা, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি তৌফিক, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, দ্য লন্ডন ক্লিনিক, এখানে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিচ্ছেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে সবশেষ তথ্য, অর্থাৎ আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে শুক্রবারের ভেতরে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এবং তার ভিত্তিতে চিকিৎসার পরবর্তী দিক নির্দেশনা কি হবে সেটি আমরা জানতে পারবো। তবে এই পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি একটু চিন্তার বিষয়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে 2 বছর তিনি 2018 থেকে 2020 সাল পর্যন্ত যে 2 বছর সময় তিনি চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ তিনি যখন কারাগারে ছিলেন সে সময় তার ওষুধের কোনো রিয়াকশন তার ভেতরে আছে কিনা সে বিষয়টা নিয়ে ডাক্তাররা কনসার্ন। অর্থাৎ যদি কোনো রিয়াকশন থেকে থাকে, ওষুধের কোনো বিষক্রিয়া থেকে থাকে, তাহলে সেই বিষক্রিয়ার ব্যাপারে পরবর্তীতে তারা কি করণীয় সেটি আগে নিরসন করাটা তাদের জন্য অন্যতম একটি কাজ। এবং আপনারা জানেন যে আরেকটি বিষয় তারা মাথায় রাখছেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে লিভার সিরোসিস, অর্থাৎ লিভার সিরোসিসের মতো জটিল একটি বিষয়, এটি তার এই বিগত 3-4 বছরের ভিতরে কেন এত দ্রুতভাবে হলো। অর্থাৎ লিভার সিরোসিস হবার জন্য যে ধরনের কারণগুলো ডাক্তাররা উল্লেখ করে থাকেন, সেই ধরনের কারণগুলো কিন্তু অনেকগুলো কিন্তু তা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে অনুপস্থিত। তাহলে কি এমন কারণ ঘটলো যে কারণে লিভার সিরোসিসের মতো একটি দুরারোগ্য ব্যাধিতে বেগম খালেদা জিয়া আক্রান্ত হলেন? সুতরাং এই দুটো বিষয় নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। আপনারা জানেন যে এখানকার ডাক্তাররা সবকিছু নিশ্চিত না হয়ে আসলে কোনো কিছু জানাতে চান না, বা পরীক্ষা নিরীক্ষা করার পরে চূড়ান্ত কোনো চিকিৎসা পদ্ধতি তারা শুরু করেন না। এটি হচ্ছে সবশেষ। যদিও আজকে আপনারা জানেন যে শুক্রবার, আজকে জুম্মার দিন, আর এখন হচ্ছে ইউকে বিএনপির পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে আশু রোগ মুক্তি কামনা করার জন্য তারা সেখানে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছে, এবং সেখানে অলরেডি এখন দোয়া মোনাজাত হচ্ছে, এবং আরো মসজিদে যেখানে আরেকটু পরে নামাজ হবে সেখানেও দোয়ার প্রার্থনা করার জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আমরা হসপিটালের সামনে আছি এবং নামাজ শেষে, জুম্মার নামাজের পরে যখন তারা এখানে আসবেন, তখন এখানে এসে তারা যদি কোনো নতুন কোনো তথ্য আমাদেরকে জানান, সে তথ্য আমরা আপনার মাধ্যমে দেশ এবং জাতিকে জানাতে পারবো। তৌফিক। জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। রাজধানীর রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ কিছু এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। আর রাজধানীর কোনো এলাকাতেই মিলছে না নিরবিচ্ছিন্ন গ্যাস, আবার চাপও থাকছে কম। ফলাফলে গ্যাস নিয়ে অনেকের ভোগান্তিও পৌঁছেছে চরমে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন বলে মনে করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। জানান সংকট সমাধানে কাজ চলছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ
বেশ কিছু এলাকার মানুষ, আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাত্রের 10টা বাজে আসে, এই প্রবলেম হইতেছে আমাদের, খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না, আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তো এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যা সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে, এরকম একটা সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এই কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আনুপাতিক আসন বন্টন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের ৫ম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দেন। বিগত ৫৩ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা দেশকে নতুন কিছু দিতে পারবে না উল্লেখ করে ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান চরমোনাই পীর। চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি আর চলতে দেয়া হবে না বলে জানান তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে আঁতাত করে ক্ষমতা দখলের চেষ্টা করা হলে তা রুখে দেওয়ার ঘোষণাও দেন রেজাউল করিম। পরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুগ্ধের পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আবু সাইদের হাত প্রসারিত গুলিবিদ্ধ, বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। এই ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। সাংবাদিকদের মুখ বন্ধ করার পেছনে ছিল সিআরআই সহ ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের আয়োজনে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শিরোনামে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, কপিরাইট ইস্যু ভালোভাবে প্রতিপাদন না করায় গণমাধ্যমের আয় কমে যায়। একই সঙ্গে আন্ডারগ্রাউন্ড পত্রিকার উন্মেষ ঘটে। তিনি বলেন, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক দল হয়ে ওঠার পেছনে যাদের ভূমিকা বেশি ছিল তাদের ফ্যাসিবাদের সহযোগী হয়ে ওঠার পেছনে চরিত্রটি বিশ্লেষণ করতে হবে। গণমাধ্যম সংস্কার প্রস্তাবনা জাতীয় প্রেস ক্লাব সহ গুরুত্বপূর্ণ বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। গণমাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম মজুরি নির্ধারণ হওয়া জরুরি বলে মনে করেন শফিকুল আলম। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে আরও সতর্কভাবে সাংবাদিকতার আহ্বান জানান প্রেস সচিব। জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভে হোক। আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে, ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার ফেলুরগুলো কোথায় হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, তাদের লেখাপড়ায় সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। মুন্সিগঞ্জের সিরাজদি খান একটি রিসোর্টে ঢাকা কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকা কলেজের সাবেক ছাত্র এবং শিক্ষক হিসেবে গর্ববোধ করেন ফখরুল। কলেজের গ্র্যান্ড রিউনিয়নে আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক ভিপি মির শরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মাতেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
গোপালগঞ্জ ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 6 মোটরসাইকেল আরোহীর। হাইওয়ে পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের দীপক দাস দীপু, বিশাল নাগ এবং হৃদয় মৃধা নামে 3 বন্ধু খেজুরের রস খাওয়ার জন্য মোটরসাইকেলে করে বোয়ালমারী উপজেলার কালীনগর এলাকায় যাচ্ছিলেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দীপু এবং বিশাল মারা যান। গুরুতর আহত হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া চট্টগ্রাম মিরসরাইয়ে দ্রুতগামী বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরসরাইয়ের মায়ানী বড়ুয়াপাড়া এলাকার রুবেল বড়ুয়া, একই গ্রামের নিপ্পু বড়ুয়া এবং সনি বড়ুয়া। পুলিশ জানায়, ভোরে 3 জন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা শেষে ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 1 মাস ধরেই বাজারে চালের দাম বাড়তি, ভরা মৌসুমে বিক্রি হচ্ছে সেই দামেই। সপ্তাহের শুরুতেই কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দামও। আমদানি হলেও কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। তবে সবজির বাজারে নতুন করে দাম বাড়েনি, রয়েছে গেল সপ্তাহের মতোই। রাজধানী বাজার দর জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। চলছে আমনের ভরা মৌসুম, কিন্তু চালের বাজারে ক্রেতার স্বস্তির সন্ধান নেই এখনো। ভরা মৌসুমে আমন বিক্রি হচ্ছে কেজি 65 টাকায়। 28 চালের ভোক্তা মূলত নিম্ন মধ্যবিত্ত, সেই চালও এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। একইভাবে দাম বাড়তি সব ধরনের চালের। বাজার ঊর্ধ্বমুখী কেন তার উত্তর জানা নেই বিক্রেতাদের। মিনিকেট, নাজির সব ধরনের চাউলের দাম বাড়ছে। আড়তে গেলে দেয় দাম বেশি, আড়তদাররা কয়, মিলাররা জানে। মিলাররা বাড়াইলে এটা এখন মিলাররা বলতে পারবো যে কেন দাম বাড়তেছে। এই নজিরবিহীন বাড়া বাড়ছে, এটার তো কোনো মানে নাই। এতে সংকটে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। চালের দাম বেশি, চালের দাম একটু বাড়তি, আর মুরগির দাম বাড়তি। যাদের টাকা পয়সা আছে তারা তো তাদের মতন করে দাম বাড়লেও কি কমলেও কি, গরিব মানুষ তো দিন আনছে দিন খাচ্ছে, ব্যাস ওদেরটা চলে যাচ্ছে। এখন মধ্যবিত্ত কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না। কেজিতে কোনো কোনো ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের সবজির সরবরাহ ভালো হওয়ায় স্বস্তিতে ক্রেতারা, কিন্তু বাজার ভেদে ওঠানামা করছে পেঁয়াজের দাম। ভালো আছে, বর্তমানে জিনিস সব ভালো আছে, দামও কম আছে। 55 টাকা বাজারের মধ্যে 40-এ পাওয়া গেছে, এই সপ্তাহে আবার একটু বেশি। ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে, কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। গত সপ্তাহের তুলনায় একটু বেশি, 10 টাকা থেকে 20 টাকা বেশি। দেশি মুরগি আপনার গত সপ্তাহে ছিল 600 টাকা, এখন 550 টাকা বিক্রি করতেছে। আর সোনালিটা 350 ছিল, এখন 330 টাকা। একবার একটু কম পাই, আবার একটু বেশি পাই। বুঝে বললাম 5 টাকা কমলে 10 টাকা বাড়ে পরের সপ্তাহে গিয়ে, মানে জিনিস একই থাকে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকায়, আর গরুর মাংসের কেজি 750 টাকা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরা বিবিরও 7 বছরের সাজা। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন এবং দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, বললেন মঈন খান। হাজারীবাগের ট্যানারিতে ভয়াবহ আগুন, কয়েকজন জীবিত উদ্ধার, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, বলল ফায়ার সার্ভিস। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট, গ্রাহক ভোগান্তি চরমে, সমাধানের কাজ চলছে, বললেন তিতাস এমডি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।